হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। আমাদের আগে একটু নেটওয়ার্ক একটু ইস্যু ছিল, এখন হোপফুলি সবকিছু ঠিকঠাক। অবস্থা সবার কেমন আছো তোমরা? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ কিনা আবার একটু জানাও। ওকে, তো ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই একটু খাতা কলম নিয়ে বসবা। আমরা আমাদের আজকের ক্লাসে প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে কারক। ওকে, তো এটা তোমাদেরকে আগেও একবার পড়াইছি। আজকে আমরা একটু ওয়ান শট ক্লাস করার জন্য চেষ্টা করব, তো সবকিছু একটু কম্প্যাক্ট আকারে একটু সামারি করে সহজভাবে পড়ার জন্য চেষ্টা করবো। আমাকে একটু জানাবা যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সবাই একটু জয়েন করে ফেলো। ঠিক আছে, ওকে, তাও আশা করি সবকিছু ঠিক। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি। ওকে, একটু খাতা কলম নিয়ে বসবো। আজকে আমরা একটু ওয়ান শট ক্লাস করব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বলা চলে যে ফাইনাল রিভিশন। যে ব্যাপারটা, আমরা সেই ফাইনাল রিভিশনের ক্লাস আজকে করব। স্যার, কারক আমরা আজকে প্রথমত কারকটা পড়বো, দেন সমাজটা আমরা ট্রাই করার জন্য মানে যতটুকু পারি আমরা শেষ করব। যেহেতু আগে তোমাদের একবার পড়া হয়েছে, এখন জাস্ট তোমাদেরকে একটু ঝালাই করে দেওয়ার যে ব্যাপারটা, এটা একটু খাতা কলম নিয়ে বসো। আজকে আমাদের ক্লাসে কোনো স্লাইড থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা প্রত্যেকটা কনসেপ্ট খুব বুঝে 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 পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একটু আমাকে প্রথমত তোমরা একটুখানি একটু জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা, আমি শুরু করবো কিনা, এবং তোমরা একটু খাতা কলম নিয়ে আমাদের ক্লাসের জন্য রেডি হয়ে যাও। ওকে, সো তোমরা কি রেডি? আমি কি শুরু করতে পারবো? ওকে, তো চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। এবং দেখতে দেখতে আমরা কিন্তু একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। যদি আমাদের বেসিক ক্লাস সব শেষ, তোমাদের মাহিম ভাইয়াও ক্লাস নিচ্ছে এবং লাস্ট মুহূর্তে হোপফুলি মাহিম ভাই তোমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছে। আমি জানি যে তোমাদের অনেক জায়গাতে অনেক দুর্বলতা আছে, এবং সেই দুর্বলতাগুলোকে ফাইন্ড আউট করার জন্য মাহিম ফাইনাল ফাইটের ক্লাস, তোমাদের যে ফাইনাল ফাইট সেখানে ক্লাস নিচ্ছে, এবং আমাদের পেইডে গ্রুপে তোমাদেরকে ক্লাস দেওয়া হচ্ছে। এত কিছু করার পরও আশা করি ইনশাল্লাহ তোমাদের বাংলা দুর্বলতাটা ইনশাল্লাহ কাটবে। তো রেডি, লেটস স্টার্ট। আমরা শুরু করি। প্রথমেই আমাদেরকে একটু বুঝতে হবে যে কারক জিনিসটা আসলে কি। কারক হচ্ছে, মনে রাখবা, দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক। কয়টা জিনিস? দুইটা জিনিস। নাম্বার ওয়ান, প্রথমত যেটা, সেটা হলো কারক জিনিসটা হলো আমাদের নামপদের সাথে একটা সম্পর্ক। নামপদ আর ক্রিয়াপদ, এই দুইটার একটা সম্পর্ক। নামপদ প্লাস ক্রিয়াপদ। কি বলছি বলতো? নামপদ আর ক্রিয়াপদ, এই দুইটা জিনিসের মধ্যে আমাদের যে সম্পর্ক, ওইটাকে আমরা বলি ওটা হচ্ছে কারক। আবার বলছি, নামপদ আর ক্রিয়াপদ, এই দুইটা জিনিসের মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা বলি সেটা হচ্ছে কারক। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া? নামপদ আর ক্রিয়াপদের মধ্যে সম্পর্ককে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা কারক। নামপদ আর ক্রিয়াপদের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে কারক। এখন চলো আমরা আমাদেরকে একটু জানতে হবে যে নামপদ আর ক্রিয়াপদের ভিতরে সম্পর্ক কেমনে। ধরো আমি বললাম রহিম খায়। এবার বলো এই বাক্যে ক্রিয়া কোনটা বলো তো? রহিম খায়, এই বাক্যে ক্রিয়া কোনটা বলো? আমার সাথে কিন্তু রেসপন্স করতে হবে। রহিম খায়, বলো এই বাক্যে ক্রিয়া কোনটা? খায়। তাহলে এই যে দেখো, আমি যদি প্রশ্ন করি কে খায়, তাহলে উত্তর আসতেছে রহিম। এই যে দেখো, ক্রিয়াপদের সাথে এই যে নামপদ, মনে রাখবে একটা বাক্যে ক্রিয়া ছাড়া বাকি যত পদ আছে সব পদকে আমরা বলি, সব পদ হচ্ছে নামপদ। তাহলে দেখো তো, এই যে খায় ক্রিয়ার সাথে সম্পর্ক কার? রহিমের। একটু ভালো করে বুঝো। আবার ধরো এই বাক্যটাকে আমি যদি আরেক রকম যদি বলি, ধরো আমি বললাম মারিয়া। দেখো আমি বললাম যে মারিয়া বল খেলে, বা আমি বললাম যে মারিয়া ক্রিকেট খেলে। এখন এই বাক্যটাতে তুমি খেয়াল করে দেখো, মারিয়া ক্রিকেট খেলে, এই বাক্যে তুমি খেয়াল করে দেখো যে খেলে ক্রিয়ার সাথে সম্পর্ক কার? আমি যদি প্রশ্ন করি কি খেলে, উত্তর হচ্ছে ক্রিকেট। আবার আমি যদি প্রশ্ন করি কে খেলে, উত্তর হচ্ছে মারিয়া। দেখো তুমি ক্রিয়াকে প্রশ্ন করে বিভিন্ন উত্তর পাও, ক্রিয়াকে প্রশ্ন করে বিভিন্ন উত্তর পাও। এই যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, এটাই হচ্ছে কারক। ক্রিয়াকে তুমি প্রশ্ন করবা, যেটা উত্তর পাবা সেটা হচ্ছে কারক। শেষ। এখন তোমাদেরকে একটু যদি সামারি করি, তাহলে আমাদের কারকের যে 6টা প্রকার, আমরা একটু সংক্ষেপে একটু এই 6টা প্রকার থেকে একটু লিখি। যেমন ফার্স্ট অফ অল আমাদের 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে কর্তৃকারক। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কর্মকারক।
3 নাম্বার যেটা সেটা হচ্ছে করণ কারক, ঠিক আছে। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে সম্প্রদান কারক, সম্প্রদান কারক। 5 নাম্বার যেটা সেটা হচ্ছে অপাদান কারক, অপাদান। 6 নাম্বার যেটা সেটা হচ্ছে অধিকরণ কারক। এইটাই তো, শেষ, সহজ জিনিস কিন্তু। তাহলে দেখো 1 নাম্বার কর্তৃকারক, 2 নাম্বার কর্মকারক, 3 নাম্বার করণ কারক, 4 নাম্বার সম্প্রদান কারক, 5 নাম্বার অপাদান কারক এবং 6 নাম্বার হচ্ছে অধিকরণ কারক। সিম্পল। এখন কেমনে বুঝবা কোনটা কি? খুব সহজ। সাধারণত মনে রাখবা, আমি তোমাদেরকে খুব শর্ট সামারি করি যেটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবা। মনে রাখবা কর্তৃকারক হচ্ছে যে কাজ করে, যে কাজ করে, শেষ। আবার বলছি, কর্তৃকারক মানে কি বলো? যে কাজ করে। কর্মকারক মানে কি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবা সেটা হচ্ছে কর্মকারক। আর মনে রাখবা করণ কারক কি? এটা হচ্ছে যন্ত্র, বা আমরা বলতে পারি মাধ্যম, যন্ত্র বা মাধ্যম। এটাকে আমরা বলছি কি? এটা হচ্ছে আমাদের করণ কারক। এই 3টা আগে একটু ভালো করে বুঝো, এই 3টা আগে ভালো করে বুঝো। এবার খেয়াল করো, ধরো আমি যদি বলি বুলবুলিতে, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে। এবার বলো এখানে কর্তৃকারক কোনটা এই বাক্যে? তুমি নিজে বুঝো, আনসার করো, তুমি নিজে ট্রাই করো। মাই কোশ্চেন ইজ যে এই বাক্যে কর্তৃকারক কোনটা আমাকে বলতে হবে, বলো। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে এই যে কাজ কোন পদ করছে? আমি বলছি যে কাজ করে, আমি কিন্তু আগেই বলেছি যে কাজ করে। তাহলে কাজ কে করে? যে ধান খাওয়ার কাজ কে করে বলো? করাটাকে করে হচ্ছে বুলবুলিতে। এই যে বুলবুলিতে, এটা হচ্ছে কি? বিভক্তি তো তোমাদের মুখস্থ থাকবে, 7টা বিভক্তিতে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, এইবার ধরো আবার আমি যদি বলি, ধরো আমি বললাম পাগলে কি না বলে, বলো এই বাক্যে কর্তৃকারক কোনটা? পাগলে কি না বলে, এই বাক্যে কর্তৃকারক কোনটা বলো। আবার খেয়াল করো, ধরো আমি বললাম যে ফেরদৌসী শাহনামা রচনা করেছেন বা রচিত হয়েছে ফেরদৌসী কর্তৃক শাহনামা, যেটাই বলো। এবার বলো এই বাক্যে কাজ করে কোন পদ? চলো, এই যে একজন বলছে ধান, ধান কেমনে রে? এই বলো, ধান তো খাইয়া ফেলছে, কাজ কি ধান করছে? খাওয়ার কাজ ধান করছে? বুঝে না, খাওয়ার কাজ কে করছে? ধান করছে। তাহলে এখানে খেয়াল করো, পাগলে কি না বলে, তাহলে বলো এই যে পাগল কি না বলে, এই বলার কাজ কে করে বলো? পাগলে কি না বলে, তাহলে বলো বলার কাজ কোন পদ করে? বলার কাজ করে পাগলে, তাই না? তার মানে পাগলে এটা হচ্ছে কি? কর্তৃকারক। আবার দেখো ফেরদৌসী শাহনামা রচনা করেন, তাহলে শাহনামা কে রচনা করেন? ফেরদৌসী, শেষ। ফেরদৌসী হচ্ছে কর্তৃকারক। খুবই সিম্পল। বাক্যে তুমি দেখবা যেই পদটা বাক্যে কাজ করতেছে ওই পদটাকে তুমি বলবো এটা হচ্ছে কর্তৃকারক। এইবার খেয়াল করো, সাধারণত আমি যদি দেখি যে বাক্যের ক্রিয়াকে, এটা তো আমরা বুঝলাম, বাক্যের ক্রিয়াকে যদি আমরা যদি দেখি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। আবার বলো, বলো কি বলছি বলো তো, মুখস্থ রাখতে হবে। বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যাহা উত্তর পাবো তাহা হচ্ছে কর্মকারক। বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যাহা উত্তর পাবো তা হচ্ছে কর্মকারক। মুখস্থ করে ফেলতে হবে, বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যাহা উত্তর পাবো তাহা হচ্ছে কর্মকারক। এবার খেয়াল করো, ধরো আমি যদি বলি পাহাড় নাড়ার সাধ্য কার। এবার খেয়াল করো, তুমি প্রশ্ন করো ক্রিয়া কোনটা, আগে এটা বুঝো। আমি আবার বলছি, তুমি যদি ক্রিয়া যদি নাও, তোমরা কারো বুঝো না। এর প্রথম কারণ হচ্ছে তোমরা ক্রিয়াই চিনো না। এখন দেখো ক্রিয়া হচ্ছে নাড়ার, তাহলে তুমি প্রশ্ন করো কি নাড়ার, বলো উত্তর কি আসে? কি নাড়ার। ক্রিয়াকে প্রশ্ন করো, খুব ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝো। ধরো আমি যদি বলি যে শিক্ষক আমাদের গণিত পড়ান, তাহলে বলো ক্রিয়া কোনটা? ক্রিয়া কোনটা? পড়ান। এবার তুমি পড়ানকে প্রশ্ন করো কি পড়ান, তাহলে উত্তর কি আসে বলো? তুমি নরমালি চিন্তা করো, তাহলে তুমি দেখো পাহাড় নাড়ার শব্দ কার, কি নাড়ার? পাহাড়। তার মানে পাহাড় কর্মকারক। খেয়াল করো, পাহাড় কোন কারক? কর্মকারক, ডেফিনেটলি।
শিক্ষক আমাদের গণিত পড়ান, তাহলে কি পড়ান? গণিত। তার মানে গণিত হচ্ছে কর্মকারক, শেষ। তাহলে এই সাইডে যেগুলো, এগুলো হচ্ছে কর্তা বা কর্তৃকারক, আর এগুলো যেগুলো, এগুলো হচ্ছে কর্মকারক। কি কারক বলো? কর্মকারক। সিম্পল। কি রে, সহজ না? আবার দেখো, যদি যন্ত্র বা মাধ্যম বুঝাই, যদি যন্ত্র বা মাধ্যম বুঝাই, ফর এক্সাম্পল ধরো আমি যদি বলি যে, ধরো আমি বললাম যে গরুতে, ধরো বললাম যে গরুতে হাল চাষ হয়, গরুতে ধান চাষ হয়, আমি বললাম গরুতে ধান চাষ হয়। এবার বলো চাষ করার মাধ্যমটা কি বলো? আমি যদি বলি যে এ কলমে, এ কলমে ভালো লেখা হয়, ভালো লিখে, তাহলে বলো এখানে লেখার মাধ্যম কি বলো? আমি যদি বলি নৌকায় নদী পার, নৌকায় নদী পার, তাহলে বলো এখানে পার হওয়ার মাধ্যম কি? দেখো এখানে এগুলো তো তুমি মাধ্যম খুঁজবা, এগুলো তো তুমি মাধ্যম। আমি তোমাকে জিনিসটা সামারি করাচ্ছি, নট পড়াচ্ছি, আমি কিন্তু তোমাকে জিনিসটা সামারি করাচ্ছি, তুমি কিভাবে এটা আইডেন্টিফাই করবা। তাহলে তুমি খেয়াল করো, নৌকায় নদী পার, তাহলে পার হওয়ার মাধ্যম নৌকা। এই কলমে ভালো লিখে, লেখার মাধ্যম কলম। গরুতে ধান চাষ হয়, তাহলে চাষ করার মাধ্যম গরু, শেষ। তার মানে এই যে এখানে যেগুলো আছে, এগুলো হচ্ছে করণ কারক। এটা হচ্ছে তুমি জাস্ট বাক্য দেখে তুমি কারকটা চিনলা, বাক্য দেখে কারকটা চিনলা, বুঝছো? এখন এবার তোমার যদি এগুলোর নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে, এবার তুমি আইডেন্টিফাই করতে পারবা না? বলো তো, ধরো তোমার তো এতক্ষণ আমি আন্ডারলাইন ছাড়া পড়াইলাম, এখন তোমার এখানে তো আন্ডারলাইন দেওয়া থাকবে, তুমি আন্ডারলাইন দেখে বের করতে পারবা না? গণিত, তাহলে তোমার প্রশ্ন এখন বলো, গণিতে কোন ছাগল কর্তৃকারক, কর্তৃকারক আনসার করবে? কথা বলো। গণিত এটারে কোন ছাগল, কোন ছাগল, কোন ছাগল এটারে কি কর্তৃকারক আনসার করতে পারবে? ওর সেই ক্ষমতা আছে? এটা কর্তৃকারক হবে না। তাহলে তুমি যখন দেখলা শিক্ষক আমাদের গণিত পড়ান, তাহলে তুমি তোমার মাথায় প্রথম কি পড়ান? গণিত। আয় বাবা, তাহলে তো এটা কর্মকারক। আবার খেয়াল করো, তুমি যদি দেখো পাহাড় নাড়ার সাধ্যকার, এখন পাহাড় নাড়ার কাজ কি পাহাড় করে? তার মানে এটা কর্তৃকারক না। আবার দেখো নাড়ার মাধ্যম কি পাহাড়? আচ্ছা বলো, এই বাক্যে কি বলছে যে পাহাড়, পাহাড়ই তো নড়ে, তার মানে যেটা কাজ করতেছে ওটাই হচ্ছে আমার কি, মানে পাহাড় নাড়ার সাধ্যকার। তাহলে নড়ে কি? পাহাড়। মানে কি নড়ে? পাহাড় নড়ে। কে নাড়ায় এটা কিন্তু বলে নাই, কে কাজটা করতেছে, নাড়ানোর কাজ, এটা আমার বাক্যে নাই। আবার দেখো ফেরদৌসী কর্তৃক শাহনামা রচনা, তুমি দেখেই বুঝছো যে ফেরদৌসী এটা তো কাজ করতেছে, তার মানে এটা কর্তৃকারক। পাগলে কিনে বলো, তাহলে বলার কাজ পাগল করে, তার মানে এটা কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে ধান খাওয়ার কাজ করছে বুলবুলি, তার মানে এটা কর্তৃকারক। আবার দেখো গরুতে ধান চাষ হয়, ওকে, তার চাষ করার মাধ্যম কি? গরু, তার মানে এটা করণ কারক। আবার দেখো এই কলমে ভালো লিখে, তাহলে লেখার মাধ্যম কি? কলম, সিম্পল। আবার দেখো নৌকায় নদী পার, তাহলে নদী যে আমি যে পার হবো, পার হওয়ার মাধ্যমটা কি? পার হওয়ার মাধ্যমটা হচ্ছে নদী, সরি পার হবো, পার হওয়ার মাধ্যমটা হচ্ছে নৌকা, তার মানে এটা করণ কারক। বলো এই তিনটা ক্লিয়ার কিনা বলো তো, আমার একটু বুঝাই বলো, আমি কি বুঝাইতে পারছি? এই এই বুঝছো, বুঝছো? যে পাকনামি করবে না, পাকনামি করবে না, এত সহজ কি আসে? তোর মার মুড়ে তোর বিয়ে হইব না। সুমান্তা মিহু, তোমার বিয়ে হবে না মামুনি, আর তোমার ভিতরে সন্দেহ আছে। আমি এটা পড়াচ্ছি, তুমি প্রিভিয়াস, তুমি ভার্সিটি প্রশ্ন অ্যানালাইসিস করো, তুমি দেখবে এই বাক্যগুলো বহুবার আসছে, একবার না বহুবার আসছে। আমি পড়াইতেছি, তুমি বলো এগুলো কি সহজে আসবে? তোমার মনে সন্দেহ আছে, সন্দেহ থাকলে বিয়ে হবে না। আর বিয়ে যদি ভুল করে যদি হয়েও যায়, তুমি সুখী হবে না, কারণ যেই মেয়ের মনে সন্দেহ থাকে তার কখনো সংসার সুখের হয় না। সংসার সুখের হয় কখন? যখন রমণীর মনে সন্দেহ থাকিবে না। তোমার জন্য আমি খুব চিন্তিত, ঠিক আছে? তোমার জিনিসটা এই যে, বুঝছো? ওই যে ওরকম কমেন্ট সেকশনে এরকম কিছু মানে পাকনা পোলাপাইন আছে। ওই দিন আমাদের সৈকত ভাইয়ের একটা ভিডিও, কেমিস্ট্রির একটা রিয়াকশন পড়াচ্ছে, তো ওই রিয়াকশনে মুখস্থ লিখতেছে আর কি, মানে মুখস্থ লিখে পড়াচ্ছে, তো এক পোলা এখানে আইসা বলতে যে ভুল, যে রিয়াকশনটা নাকি ভুল। অ্যাকচুয়ালি ওই রিয়াকশনে কোনো ভুল নাই। তো পরে আমি ওরে আমার ইনস্টাতে আপলোড দিছি, পরে ও কমেন্ট করছে, পরে আমি ওরে রিপ্লাই দিছি যে ডু ইউ নো হু ইজ সৈকত আব্দুল্লাহ? তোমার যখন তোমাকে তোমার বাপ মা যখন নেওয়ার প্ল্যান করতেছে,
সৈকত আব্দুল্লাহ তখন এই রিয়াকশন পড়াচ্ছে, বুঝছো? আচ্ছা, তাহলে একটু পর্যন্ত বোঝা গেছে, ভেরি গুড। এইবার আসো আমরা এখন যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা পড়বো অপাদান কারক। অপাদান, ঠিক আছে? এখন এই যে অপাদান, এটা মনে রাখবা, দুইটা সেগমেন্টে তুমি জিনিসটাকে মনে রাখতে পারো। তার মধ্যে ফার্স্ট অফ অল তুমি যেটা মনে রাখবা, এটা হচ্ছে মাইনাস হবে, মাইনাস, ঠিক আছে? কোনো কিছু থেকে মাইনাস হবে, যে জায়গা থেকে মাইনাস হবে ওইটা অপাদান কারক। অর উৎপন্ন হলে সেটা অপাদান কারক। এই দুটো জিনিস মনে রাখবা, এই দুইটা জিনিস মনে রাখবা। অপরদিকে যখন আমি অধিকরণ কারক নিয়ে কথা বলবো, কি নিয়ে বলো? অপরদিকে যখন আমি অধিকরণ কারক নিয়ে কথা বলবো, অধিকরণ, এই অধিকরণ কারকটা কি হবে জানো? এটা সবসময় মনে রাখবা, এটা তিনটা জিনিস বুঝায়। একটা হচ্ছে স্থান, কাল, আর একটা হচ্ছে পাত্র। এই পাত্র মানে বিয়ের পাত্র না, এটা মানে আমি সংক্ষেপে লিখতে পারি দক্ষতা, অদক্ষতা, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝাবে। আচ্ছা, এখন চলো আমরা একটুখানি দেখি। দেখো, প্রথমত ধরো আমি যদি বলি ট্রেন স্টেশন ছাড়লো, এবার বলো মাইনাস কোথা থেকে হয়েছে? বলো তো, বলো। ট্রেন স্টেশন ছাড়লো, তার মানে 10 মাইনাস হয়ে গেছে। এখন বলো মাইনাস কোথা থেকে হয়েছে? বলো মাইনাস কোথা থেকে হয়েছে? এখানে মাইনাসের সম্পর্ক আছে, তুমি খেয়াল করে দেখো। বলো, বুঝছো? আচ্ছা, একজন বলছে বিয়ে আপনার হচ্ছে না। বিয়ে তো হচ্ছে না, এটা আবার বলে আমাকে ক্লাসে লজ্জা দেওয়ার মানে কি? মানে হইলে তো দেখতে, এটা আবার বারবার আমাকে বলে তোমরা লজ্জা দেওয়ার মানে আছে কোনো? এভাবে লজ্জা দিলে কেমনে হবে বলো? তাই সোনামণিরা দেখো, এখন তাহলে মাইনাসটা কোথা থেকে হয়েছে? স্টেশন থেকে। দ্যাট মিনস স্টেশন হচ্ছে অপাদান কারক, যেখান থেকে মাইনাস হবে ওইটা অপাদান কারক। কিন্তু একই বাক্যকে ধরো আমি যদি বলি ট্রেন স্টেশন এলো, ট্রেন স্টেশন এলো, এবার বলো ট্রেন স্টেশনে যে আসছে, এবার কি মাইনাস আছে? বলো, এবার তো কোনো মাইনাসের সম্পর্ক নাই। এবার দেখো, এবার জাস্ট একটা স্থানকে বুঝাচ্ছে। মনে রাখবা, কোন স্থান বুঝায়, কিন্তু যদি মাইনাস না থাকে, স্থান বুঝাচ্ছে বাট কোনো মাইনাস নাই, কোনো কিছু সরে যায় না। অপাদান কারক মানে চলে যাওয়া, বিচ্ছেদ, যাও। যখন লাইফ থেকে কেউ চলে যায় তখন সেটা অপাদান কারক। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, যখন জীবন আবার কেউ আসে তখন সেটা হচ্ছে অধিকরণ কারক। তার মানে যে গেছে সে অপাদান কারক, এক্স, যে আসবে সে হচ্ছে অধিকরণ কারক। আমার একটা ডায়লগ আছে না, যে হয়নি ফকিন্নি লিভস এ কুইন উইল কাম। তার মানে যে ফকিন্নি চলে গেছে সে অপাদান কারক, আর যে কুইন আসবে সে হচ্ছে অধিকরণ কারক, বুঝছো? ওকে, তাহলে এখানে কোনো মাইনাস নাই। সো এই যে স্টেশন, এইটা কি বলতো? এইটা হচ্ছে আমাদের কি কারক? অধিকরণ কারক, বুঝছো? একই রকম বাক্য, এখানে জাস্ট মাইনাস বুঝাচ্ছে, আর এই জায়গাটা জাস্ট প্লাস বুঝাচ্ছে। কারক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারক কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার খেয়াল করো, আমি যদি বলি তিলে তৈল হয়, তিলে তৈল হয়, এবার দেখো উৎপন্ন হওয়া বুঝাচ্ছে না? এখন বলো উৎপন্নটা কোথা থেকে হয়? বলতো উৎপন্নটা কোথা থেকে হয়? বলো, যে উৎপন্ন যেটা হয়, ওই উৎপন্ন, ওই যে উৎপাদন হয়, উৎপাদনটা কোথা থেকে হয়? সেটা হচ্ছে তিলে থেকে হয়। তার মানে তিলে হচ্ছে অপাদান কারক। কিন্তু একই রকম বাক্যকে ধরো আমি যদি এই ফরম্যাটে যদি লিখি যে তিলে তৈল আছে, আচ্ছা এবার বলো তিলে তৈল আছে, এখানে কি উৎপন্ন হওয়া বুঝাচ্ছে? না। ধরো আমি যদি বলি, কিভাবে বুঝাই? ধরো আমি যদি বলি টেবিলে কলম আছে, তার মানে টেবিলের মধ্যে কলমটা অবস্থান করতেছে, টেবিলটা হচ্ছে একটা স্থান। টেবিল কি একটা স্থান? টেবিল একটা স্থান। আর যখনই স্থান বুঝায়, মাইনাস বুঝায় না, তখন ওইটা হচ্ছে কি কারক? ওইটা হচ্ছে অপাদান কারক। সরি, এটা হচ্ছে অধিকরণ কারক। দেখছো বয়স হয়ে গেছে, ভুলভাল বলি। ওটা হচ্ছে কি? অধিকরণ কারক। ঝাড়ু দিয়ে পিটানো উচিত, কিছু কিছু পোলাপাইন আছে 2 দিন পর পরীক্ষা এখনো নাটক করে না, কমেন্ট সেকশনে এসে এখনো নাটক করে। আচ্ছা, আমি কি ডরাই সখী ভিখারি রাঘব, এখানে রাঘবের পদটি কেমনে অপাদান কারক কেউ বললেন? রাঘব, আমি কি ডরাই সখী, তাহলে ডরের, ভয়ের উৎপন্ন কোথা থেকে? রাঘব থেকে।
আমরা বলি না আমি কি তোরে ডরাই? তো এই যে ডরটা, ভয়ের উৎপন্নটা কোথা থেকে? রাঘব থেকে। এই জন্য এই যে বললাম না উৎপন্ন অর্থে, তোমরা তো জিনিসটা বুঝো না। কেন তুমি বুঝো না? আচ্ছা এইবার দেখো আরেকটা বাক্য লিখি, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। ধরো আমি যদি বলি বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড বড্ড ভয় পাই, তাহলে এবার বলো আমার ভয়ের উৎস কে? অনেকদিন পর আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি, আজকে অনেকদিন পর বাসা থেকে, তোমরা কি খেয়াল করছো? বাসা থেকে ক্লাস যখন নিব তখন দেখবে ঝকঝক পক পক একদম। আচ্ছা এইবার দেখো বলো, তাহলে আমি যে ভয় পাই, ভয়ের উৎপন্ন, ভয় কোথা থেকে উৎপন্ন হচ্ছে? বাবা থেকে। তার মানে বাবা হচ্ছে কি? অপাদান কারক। এই যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, তাহলে ডর উৎপন্ন কোথা থেকে? রাঘব থেকে। আমি যদি বলি বনে সাপের ভয়, বনে সাপের ভয়, তাহলে ভয়টা কার কাছ থেকে? সাপ থেকে, তার মানে সাপ অপাদান কারক। এগুলো বুঝতে হবে। আচ্ছা এবার দেখো নর্মাল স্থান যদি বুঝে, যেমন দেখো যদি বলি নদীতে নৌকা থাকে, নদীতে নৌকা থাকে, তাহলে দেখো নদী নর্মাল একটা স্থান, অপাদান কারক, সরি অধিকরণ কারক। আমি যদি বলি রহিম গণিতে ভালো, তাহলে দেখো এটা রহিমের দক্ষতা, সো এই যে গণিত সাবজেক্ট যেটা, এটা অপাদান কারক, সরি অধিকরণ কারক। ভুল বলি, এটা কি? অধিকরণ কারক। আবার আমি যদি বলি যে তানভীর ব্যাকরণে কাঁচা, তানভীর ব্যাকরণে কাঁচা, তাহলে এই যে এখানে এই জায়গাতে দেখো এই যে ব্যাকরণ, এটা আমার অদক্ষতা বোঝাচ্ছে, সুতরাং এটা অধিকরণ কারক। এগুলোকে বলে বৈষয়িক অধিকরণ কারক। এগুলোকে কি বলে? বৈষয়িক অধিকরণ কারক। বাবারা বুঝতে পারছো? বুঝছো? ওকে ওকে, এই বুঝাতে পারছি? এই ক্লিয়ার? আচ্ছা, তো হোপফুলি এতটুকু পর্যন্ত আমাদের জিনিসটা ক্লিয়ার। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া? বলো তো, আমি কি বুঝাইতে পারছি? এই যে অপাদান আর অধিকরণের কনসেপ্টটা বুঝাইতে পারছি? আচ্ছা এবার তোমাদেরকে একটু কুইজ দিই, দেখো দেখো তো একটু সলভ করতে পারো কিনা। দেখো খেয়াল করো, নাম্বার 1, এই বুঝো জিনিসগুলো ভালো করে বুঝো। আচ্ছা 1 নাম্বার দেখো, আমি যদি বলি যে ধানে চাল হয়, ধানে চাল হয়, এবার বলো ধানে এটা কোন কারক? 2 নাম্বার, আমি যদি বলি যে গাছে আম আছে, এবার বলো গাছে কোন কারক? 3 নাম্বার, আমি যদি বলি স্কুল পালিয়ে বড় হওয়া যায় না, স্কুল পালিয়ে বড় হওয়া যায় না, এবার বলো স্কুল কোন কারক? 4 নাম্বার, আমি যদি বলি যে আকাশে বিমান উড়ে, তাহলে বলো এই আকাশে এটা কোন কারক? 5 নাম্বার, আমি বললাম ঘরেতে ভ্রমর এলো, ভ্রমর এলো গুনগুনিয়ে, গুনগুনিয়ে, এবার বলো ঘরে তো কোন কারক? এই 5টা সলভ করো, তাহলে অপাদান অধিকরণের কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। এক দুই দিয়ে সলভ করো। একজন বলছে ঘর থেকে নদী দেখা যায় অপাদান কারক, ইন্দোনেশিয়ার সুনামি হয়েছে অধিকরণ কারক। আচ্ছা ঘর থেকে নদী দেখা যায়, এটা হচ্ছে মানে ঘর থেকে নদী দেখা যায়, অর্থাৎ তুমি ঘরে থেকে নদীটা তুমি দেখতেছো, সেটা কিন্তু মাইনাস বুঝাচ্ছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন এরকম, আমি যদি বলি যে
স্কুল থেকে বাড়ি দেখা যায়, তার মানে স্কুল। সাধারণত এই যে থেকে বিভক্তিটা থাকলে, থেকে পঞ্চম বিভক্তি থাকলে ওটা অপাদান কারক। আর ইন্দোনেশিয়া যেহেতু নির্দিষ্ট একটা স্থান, সো এটা তো ডেফিনেটলি অধিকরণ কারক, বুঝছো? এমএসটি সালিনা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়ে, একজন বলছে ছাদে পানি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে। ছাদে বৃষ্টি পড়ে, এখানে বৃষ্টিটা সরাসরি ছাদের উপর পড়ে, সুতরাং ছাদে যুক্ত হচ্ছে, ছাদ একটা স্থান, এই জন্য ছাদে বৃষ্টি পড়ে, এটা হচ্ছে অধিকরণ কারক। কিন্তু ছাদে পানি পড়ে মানে হচ্ছে ছাদ থেকে পানি পড়ে, অর্থাৎ ছাদ থেকে পানি চুয়ে চুয়ে পড়তেছে। ছাদে তো পানি পড়ে না, ছাদে পানি পড়লে তো ওটার বলি বৃষ্টি। ছাদে কখনো পানি পড়ে না। আমরা যখন বলি ছাদে পানি পড়ে, তার মানে ছাদ থেকে পানিটা, ছাদ যদি অনেক সময় ফুটা থাকে, ট্যাপ ট্যাপ করে পড়ে, তার মানে ছাদ থেকে এখন পানি মাইনাস হচ্ছে, এই জন্য ছাদে পানি পড়ে এটা উপাদান কারক, কিন্তু ছাদে বৃষ্টি পড়ে এটা অধিকরণ কারক। আশা করি বুঝতে পারছো ফারিয়া জান্নাত। ওকে, আচ্ছা, তাহলে আসো আমরা একটু সলভ করি। ধানে চাল হয়, তাহলে এটা উৎপাদন বুঝাচ্ছে, সো এটা হচ্ছে অপাদান কারক। অপাদান, এই পাঁচটাতে কার কয়টা হয় এখন ধরবো। এরপর হচ্ছে গাছে আম আছে, তাহলে এটা প্লাস, তার মানে কি এটা অধিকরণ। আবার খেয়াল করো, স্কুল, স্কুল পালিয়ে, তার মানে এখানে পালিয়ে মাইনাস বুঝাচ্ছে, সো এটা হচ্ছে অপাদান কারক। এরপর খেয়াল করো, আকাশে বিমান চলে, তার মানে আকাশে একটা স্থান, এখানে কোনো মাইনাস নাই, তো এটা হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ। ওকে, আচ্ছা, এরপর দেখো ঘরেতে ভ্রমর এলো, তার মানে ভ্রমরটা ঘরে আসছে, ভ্রমর ঘরে আসছে, প্লাস হয়েছে, সো প্লাস হইলে এটা হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এবার বলো পাঁচটাতে কার কয়টা হয়েছে বলো, পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে বলো, বলতে পারবা? বলো পাঁচটার মধ্যে কার কয়টা হয়েছে বলো, কি পারবা? চটাং চটাং করতেছে এতক্ষণ ধরে, এখন বলো কার কয়টা হয়েছে। আচ্ছা, এরপর আসলে আমরা আরো কিছু কনসেপ্ট দেখি, এই কনসেপ্ট গুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন দুইটা পরীক্ষা, যেমন একটা বাক্য পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে, একটা হচ্ছে ছেলেরা বল খেলে, ঠিক আছে, বল কোন কারক? আরেকটা হচ্ছে ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেট কোন কারক? আরেকটা হচ্ছে ছেলেরা ফুটবল খেলে। এই তিনটা পরীক্ষাতে প্রশ্ন আসবে, এটা কোন কারক? এখন একটু খেয়াল করো জিনিসটা, দেখো এই তিনটার ভিতর বুঝতে হবে তিনটার মধ্যে কোনটা দ্বারা মাধ্যম বুঝায়। সবগুলো হয়েছে ভাইয়া, ভেরি গুড, ভেরি গুড। গাছে আম আছে, এটা অপাদান। গাছে আম আছে, এটা কি মাইনাস বুঝায়? নওশিন সামিহা, নওশিন সামিহা, এটা তো প্লাস বুঝায়। গাছের মধ্যে আম আছে, তার মানে গাছ একটা স্থান, সেখানে আম অবস্থান করতেছে, সেটা তো ডেফিনেটলি অধিকরণ কারক, বুঝছো? এখন খেয়াল করো, আমরা বলো এই যে বল, ক্রিকেট, ফুটবল, এই তিনটার মধ্যে মাধ্যম বুঝায় কোনটা? আচ্ছা বলো, ক্রিকেট নামে কি দুনিয়াতে কোনো কিছু তুমি দেখছো? ক্রিকেট কি কোনো মাধ্যম হয়? আচ্ছা, খেলার মাধ্যম কখনো ক্রিকেট হয় না, কিন্তু তুমি দেখো বল, এই যে বল কিন্তু আছে, বল আছে, এরকম দেখবা গোল বল আছে, আছে না নাই? আছে, আছে, আছে। তাহলে এরকম খেয়াল করে দেখো, তুমি কিন্তু এরকম বল পাবা, দিস ইজ বল, ঠিক আছে? এই বলকে তুমি, এইটাকে তুমি বল বলতে পারো, এন্ড দেন এটাকে তুমি ফুটবল বলতে পারো। সো দ্যাটস ওয়াই আমরা এটা বলতে পারি যে খেলার একটা মাধ্যম বল এবং ফুটবল, এগুলোই তো মারো, বল খেললে হাত দিয়ে মারো, ব্যাট দিয়ে মারো, ফুটবল খেললে পা দিয়ে মারো, বাট ওটা তো একটা মাধ্যম। সুতরাং এই যে বল আর ফুটবল, এই দুইটা হচ্ছে করণ কারক, কারণ এই দুটো মাধ্যম বোঝাচ্ছে। কিন্তু এইবার দেখো, ক্রিকেট কিন্তু কোনো মাধ্যম না। ক্রিকেট নামক কোন বস্তু, কোন খেলার মাধ্যম জীবনে তুমি তোমার দুই চোখ দিয়ে দেখছো? জীবনেও তুমি দেখো না। দ্যাটস ওয়াই তুমি যদি এখানে প্রশ্ন করো যে কি খেলে, তাহলে উত্তর আসবে ফুটবল, সরি ক্রিকেট। দ্যাটস মিন এই যে আমাদের যে ক্রিকেটটা আছে, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কর্মকারক, কেননা আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করতেছি। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এগুলো বেসিক ক্লাস, এগুলো ভালো করে পড়াইছি। তারপরে তোমাদের আবার রিকোয়েস্ট যে ভাইয়া আপনি, তোমাদের রিকোয়েস্টের কারণে আবার ক্লাস নিচ্ছি। আমি কি বুঝাইতে পারছি বাবা? এগুলা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, মনে রাখবা। ওকে, এবার আসো, এই যে আমাদের আমাদের যে অধিকরণ কারক আছে, এটার আবার প্রকারভেদ আছে। যেমন এক নাম্বার হচ্ছে কালাধিকরণ, কালাধিকরণ,
নাম্বার 2 আধারাধিকরণ, আধারাধিকরণ। নাম্বার 3 ভাবাধিকরণ, ভাবাধিকরণ, ভাবাধিকরণ। ঠিক আছে। আচ্ছা, এখন কালাধিকরণ মানে তো বুঝো, যদি কাল বুঝায়, সময় বুঝালে এটা হচ্ছে কালাধিকরণ। সময় বুঝালে, যেমন আমি যদি বলি যে সকালে একবার এসো, একবার এসো, তো এখানে এই যে সকাল, এটা সময় বুঝাচ্ছে, তাই না? আমি যদি বলি যে প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, তাহলে এই যে প্রভাত, এটা সময় বুঝাচ্ছে। সময় বুঝালে ওটা হচ্ছে কালাধিকরণ। সময় বুঝালেই ওটা কি কালাধিকরণ। এবার আধারাধিকরণ যেটা, ওটা আবার 3 প্রকার। একটা হচ্ছে ঐকদেশিক, আরেকটা হচ্ছে বৈষয়িক, আরেকটা হচ্ছে কি সরি ঐকদেশিক অভিব্যাপক, ঐকদেশিক অভিব্যাপক, আরেকটা হচ্ছে বৈষয়িক। ঠিক আছে। এখন ভাইয়া ঐকদেশিক কি? মনে করো কোনো একটা জায়গা, কোন একটা জায়গার মধ্যে কোনো বস্তু এরকম আছে, অল্প অল্প আছে, ওটা ঐকদেশিক। আবার কোন একটা জায়গার মধ্যে যদি দেখো কোনো বস্তু পুরো জায়গা জুড়ে অবস্থান করতেছে, তার মানে ওইটা হচ্ছে কি অভিব্যাপক। চুল পরিমাণ জায়গাও এখানে কি থাকবে না, ফাঁকা থাকিবে না, না না, প্রশ্নই আসে না, না 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 না। এখন চলো আমরা একটুখানি দেখি। ধরো আমি বললাম পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে। এবার বলো পুকুরে কোন কারক? ঐকদেশিক না অভিব্যাপক, এটা বুঝো। এরপর আমি বললাম পুকুরে পানি আছে। এবার বলো এখানে পুকুরে কোন কারক? বলো 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 বলো। ভাইয়া একদিন প্রকৃতিতত্ত্বের ক্লাসটা নিয়েন। প্রকৃতিতত্ত্বের ক্লাস তো মাহিম একবার নিছে, ওই ক্লাসটা দেখে নাও, তাহলেই হবে। দেখি আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমাদের সাথে থাকবো, মানে যতটুকু পসিবল হয় তোমাদের এই কম্প্যাক্ট ক্লাসগুলো নেওয়ার জন্য চেষ্টা করব, যদি তোমরা উপকৃত হও। ফুটবল তো খেলার নাম, তাও কেন করণ কারক হলো? কে বলছে করণ কারক? ফুটবল তো ফুটবল খেলার নাম, আবার ফুটবল তো বলও তো খেলার নাম। আমরা বলি না চল বল খেলবো, বুঝছো? তো এটা খেলার নাম, কিন্তু একই সাথে এটা খেলার মাধ্যম। এই জন্য মাধ্যম হইলে এটা করণ কারক। এটা খেলার নাম কি নাম না ওটা দেখার দরকার নেই। আচ্ছা এবার খেয়াল করো, এটা দেখো, তাহলে পুকুরে মাছ আছে, সিম্পল। তো মাছ তো এরকম থাকে, জল পুকুরে একদম হাত দিলে মাছ পাও এরকম না, তার মানে প্রথম তো ঐকদেশিক। আর পুকুরে পানি আছে, পুকুরে সাধারণত পানি সব জায়গায় থাকে, তার মানে এটা হচ্ছে অভিব্যাপক। এখন তুমি যদি চিন্তা করো ভাইয়া আমাদের পুকুরে তো পানি নাই, তাহলে কি হবে? এরকম এরকম কোশ্চেন করে। যেমন বলো মাথায় চুল আছে, এবার বলো এটা কোন কারণ? মাথায় চুল আছে, এখন মাথায় এটা কি ঐকদেশিক না অভিব্যাপক? মাথায় চুল আছে, তো এখন মাথায় চুল আছে, এটা কি হবে, ঐকদেশিক না অভিব্যাপক হবে? ডেফিনেটলি এটা অভিব্যাপক হবে, কারণ মানুষের মাথায় সাধারণত পুরো মাথায় চুল থাকে। আমি একবার জবে পড়াচ্ছি, অফলাইনে পড়াচ্ছি, তো এক মেয়ে বলে ভাইয়া আমার হাজবেন্ডের মাথায় তো চুল নাই, তাহলে ভাইয়া এটা অভিব্যাপক কেন হবে? আমি বললাম যে তোমার হাজবেন্ডের অনেক কিছু নাই থাকতে পারে, কিন্তু তাই বলে তোমার হাজবেন্ডের কারণে তুমি তো কারক পাল্টাইতে পারবা না। তোমার হাজবেন্ডের চুল আছে কি নাই এটার উপর ডিপেন্ড করে আমার কারক পাল্টিবে না, তাই না? এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ওকে, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। আচ্ছা হোপফুলি বুঝতে পারছো। আর বৈষয়িক যেটা আমরা তো পড়লাম যে ছেলেরা, মানে আমি যদি বলি যে ছেলেরা অঙ্কে ভালো, তার মানে অঙ্ক, অর্থাৎ দক্ষতা অদক্ষতা বুঝালে এগুলো তো বুঝাই যায়। ঠিক আছে। আর ভাবাধিকরণ একটাই আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, সূর্যোদয়ে আধার দূর হয়, সূর্যোদয়ে আধার দূর হয়। এখানে দুইটা ক্রিয়ার ভাব বুঝায়, দুইটা ক্রিয়ার কি বুঝায়? ভাব বুঝায়। মানে একটা হচ্ছে সূর্য উদয় হয়, আর একটা হচ্ছে আধার দূর হয়। আর মনে রাখবো ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি বসে, সব সময় সপ্তমী। যেমন সূর্যোদয়, এই যে দেখো সূর্যোদয়, এখানে একটা সপ্তমী বিভক্তি আছে। বুঝছো?
সূর্যোদয়ে আধার দূর হয়, মানে ভাবাদি, ভাব মানে হচ্ছে ক্রিয়া, মনে রাখবা ব্যাকরণে ভাব মানে কিন্তু প্রেমের ভাব না, ভাব মানে ক্রিয়া। দ্যাটস মিন সূর্য উদয় হয় এবং আধার দূর হয়ে যায়। সূর্য উদয় হয়, আধার দূর হয়, এই যে দুইটা কাজ একসাথে হয়। সূর্য উদয় হয়, আধার দূর হয়, বুঝছো? ওকে। হ্যাঁ, কান্নায় শোক কমে, তাহলে কান্না হয়, শোক কমে, দুইটা কাজ হয়। এইগুলোতে সব মনে রাখবে, সবসময় দুইটা কাজ হয়, বুঝছো? শেষ। ওকে, এইবার আসো সম্প্রদান কারক। সম্প্রদান কারক মানে হচ্ছে মনে রাখবা নিঃস্বার্থ, অর্থাৎ স্বার্থ ছাড়া যেটা হয়, নিঃস্বার্থ, যেগুলো তো কোনো স্বার্থ থাকে না, ওগুলো হচ্ছে সম্প্রদান কারক। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে বস্ত্রহীনে বস্ত্র দাও, বস্ত্রহীনে বস্ত্র দাও, এখন তুমি বলো বস্ত্রহীনে বস্ত্র দিবা যার গায়ে বস্ত্র নাই, জামা কাপড় নাই, তারা তুমি জামা কাপড় দিয়ে কি আবার, বুঝছো? আপনি নিলে আর একটু ইজি লাগতো, যদিও মাহিম ভাই অনেক ভালো পড়ান, আপনি তা তাছাড়া কেমন, মানে এটা কোনো কোশ্চেন হইলো না যে মানে আপনি নিলে আর একটু ভালো হইতো, আমি নিলে ভালো হইতো, মাহিম নিলে খারাপ হইতো, এরকম কোনো কিছু না। তুমি আমার ক্লাস করো, মাহিমের ক্লাস করো, তুমি অন্য আরেকজন টিচারের ক্লাস করো, তোমার মনোযোগ থাকলে তুমি যে কোনো ক্লাস করলে তুমি সব জায়গাতে বুঝতে পারবা। এগুলো ঠিক না, কম্পেয়ার করা এগুলো একেবারে ঠিক না। সো ব্যাপারটা হচ্ছে তোমরা আমাদের কোর্সে, নর্মালি আমাদের ঢাবি খ কোর্সে আমাদের ফারিয়াপু, আমাদের মানিক ভাই সবাই অনেক ভালো পড়ায়, আনডাউটলি। এটাতে মানে আমি এটা খুব কনফিডেন্টলি বলতে পারি। আমাদের টিচার প্যানেল অন্যান্য জায়গা থেকে মানবিকের ক্ষেত্রে আমাদের টিচার প্যানেল অনেক স্ট্রং। মেজরিটি স্টুডেন্ট আমাকে দেখে বা ইন্টারমিডিয়েটে আমার কাছে পড়ে, এবং ইন্টারমিডিয়েটে যেহেতু আমি অনেক স্টুডেন্ট পড়াই, একাডেমিকে আমি সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াই ইন্টারমিডিয়েটে বাংলায়, তো সেক্ষেত্রে আমাকে দেখে মেজরিটি স্টুডেন্ট তোমরা আসো। বাট এখানে আসার পরে আমাদের মানিক ভাইয়া, ফারিয়া আপু, তারা মানে তোমাদেরকে এত সমীহ করে এবং তোমাদের সাথে এত মিশে যায় যে মনে হচ্ছে যে তোমরা মানিক ভাইয়া, ফারিয়া আপুকে অনেক যুগ যুগ ধরে চিনো, তাই না? তো অনেক আন্তরিক, অনেক আন্তরিক আমাদের মানিক ভাইয়া, স্পেশালি আমাদের ফারিয়া আপু, না বললেই না, খুবই আন্তরিক, এবং তোমাদের মানে বড় বোনের মতো তোমাদেরকে গাইড করে, ইয়ে করে। তো এগুলা এক একজন টিচারের ইয়ে এক এক রকম হবে। এবং মাহিম, আমি কিন্তু শুরু থেকে তোমাদের সব বেসিক ক্লাসে আমি নিছি, পরে মাহিমকে দিয়ে আবার আমাদের ফাইনাল ফাইটের ক্লাস দিলাম, আমাদের বেসিক ক্লাসও চলতেছে, মাহিম ওইদিকে আবার ক্লাস নিচ্ছে তোমাদের। ওই ক্লাসগুলো যদিও ফ্রিতে, বাট আমাদের টার্গেট অডিয়েন্স কিন্তু তোমরা, আমাদের ঢাবি কয়ের স্টুডেন্টরা, তোমাদেরকে টার্গেট করে কিন্তু ক্লাসগুলো দাও। এটা কিন্তু আমাদের বাইরের স্টুডেন্টের জন্য আমরা উন্মুক্ত করে দিছি, এবং তোমরা দেখবা যে সবই আমাদের কোর্সের স্টুডেন্ট, তারাই ক্লাস করে। আমাদের জায়গা থেকে আমাদের কোনো ত্রুটি নেই। এবং লাস্ট মোমেন্টে গিয়ে আবার মাহিমকে কানেক্টেড করলাম, মাহিম সলভ ক্লাস নিচ্ছে, মাহিম কোশ্চেন সলভ ক্লাস নিচ্ছে, ছোট ছোট টপিক যেগুলো আছে, যেগুলো হয় নাই, যেগুলো থেকে তুলনামূলক কম কোশ্চেন হয় সেগুলো, এবং অনেক মানে এফোর্ট দিয়ে মাহিম হচ্ছে ক্লাসগুলো নিচ্ছে। তো এটাকে তোমাদেরকে উৎসাহ দিতে হবে। আমার খুবই ভালো লাগে যখন তোমরা মাহিমকে নিয়ে পোস্ট দাও যে মাহিম ভাইয়ের ক্লাস খুবই ভালো হয়েছে, মাহিম ভাই, এতে মাহিম অনেক অনুপ্রেরণা পায়, এবং মাহিমও তখন আরো ভালো ক্লাস নেওয়ার জন্য সে মেন্টালি তখন আরো বেশি অনেক স্ট্রং থাকে। এটা আমার কাছে ভালো লাগে। তো ওগুলা কখনো ওরকম কম্পেয়ারের জায়গায় কখনো যাবা না। প্রত্যেকটা জিনিস এক একটা, তুমি আজকে আমার ক্লাস করো, তুমি অনেক কিছু শিখতে পারবে। তুমি কালকে সেম ক্লাস কারোকে তুমি মাহিমের ক্লাস করো, আর তুমি অন্য টিচারের ক্লাস করো, তুমি শিখতে পারবে। বাট তোমার কাজ হচ্ছে শেখা। তোমার যদি প্রবলেম থাকে যে ভাই মনে হয় এই টপিকে প্রবলেম, আমরা কিন্তু সেই ক্লাসগুলো আবার দিচ্ছি। যেমন কারো ক্লাস হয়েছে, আমার কিন্তু দরকার ছিল না দেওয়ার জন্য, তুমি খোঁজ নিয়ে দেখো কয়টা গ্রুপে এই কাজ করবে। আমাদের যে মাহিম যতগুলো ফ্রি ক্লাস নিছে, এগুলো তোমাদেরকে কয়জন দিবে? এই যে ক্লাসটা আগে একবার হয়েছে, এখন আবার নিচ্ছি, এবং এরপরে বলছে যে আবার নিব সমাসের। আজকে এক ক্লাসে হয়তো কারক সমাস শেষ করতে পারবো না, পরে আবার নিব, সমস্যা নেই। আমি কিন্তু কোর্সের প্রথমে একটা কথা বলছি যে তোমার যত ক্লাস লাগে আমি ক্লাস দিব। তুমি খালি বলবা যে ভাই আমার এই ভাইয়ের ক্লাস লাগবে, আমি তোমাকে ক্লাস দিব। তুমি বলবা যে আমার ফারিয়াপুর আরো 3টা ক্লাস লাগবে, আমি তোমার ক্লাস দিব। তুমি বলবা মানিক ভাই আমার আরো 5টা ক্লাস লাগবে এই টপিকে, মানিক ভাই ক্লাস নিতে বাধ্য, আমি দিব ক্লাস। তো তোমরা খালি বলবা তোমাদের প্রবলেম কোথায়, স্পেশালি আমাকে বলবা প্রবলেম কোথায়, আমি সব সলভ করে দিব। ওকে, আচ্ছা এইবার আসো তো বস্ত্রহীনে বস্ত্র দাও। এখন বস্ত্রহীনে যে আমি যে বস্ত্রটা যে দিচ্ছি, আমি কি তার কাছ থেকে আবার ছুঁড়ে নিবো না, কেড়ে নিবো না যে দিছি তুই আমার জামা আবার আমার ব্যাগ দিয়ে দে, বলবো না। তার মানে এটা হচ্ছে সম্প্রদান কারক। কথা কি বুঝতে পারছো? যেমন খেয়াল করো, বললাম যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, হ্যাঁ, ভিক্ষুককে ভিক্ষা দাও।
তাহলে খেয়াল করো, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন দেখো এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এই জায়গাতে কি হয়, ভিক্ষুককে ভিক্ষা দিয়ে এরপর পরের দিন আবার ভিক্ষুকের সাথে দেখা হইলো যে ভাই আপনার 5 টাকা দিছি, এবার আমার টাকাটা আমার ব্যাগ দিয়ে দেন। সিরাজউদ্দৌলার কালকে তোমাদের ক্লাস হবে, হ্যাঁ বুঝছো? ওকে, এবার খেয়াল করো, দেখো ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও, এখন এটা তো নিঃস্বার্থ ভাবে, তাই না? না কোনো শর্ত আছে? না, এখানে কোনো শর্ত নাই। এখানে কি নাই, কোনো শর্ত নাই, মানে কোনো স্বার্থ নাই আমার, এটা আমি নিঃস্বার্থ ভাবে দিচ্ছি, এটা আমি নিঃস্বার্থ ভাবে দিচ্ছি। সুতরাং যেটা নিঃস্বার্থ ভাবে সেটাই হচ্ছে কি, সম্প্রদান কারক, সেটাই কি সম্প্রদান কারক। যেমন একটা কারক পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে, অন্ধ জনে দেহ আলো, দেহ আলো মানে দেহ, এই দেহ মানে কি জানো তোমরা? এটাই বুঝো, দেহ মানে দাও, মানে অন্ধ যে তাকে আলো দেখাও। এখন তুমি কেউ অন্ধ মানুষরা আলো দেখাইবা বা অন্ধ মানুষের চোখ দান করবা, অন্ধ মানুষকে আলো দেখাবা, পথ দেখাবা, এটা তো তুমি স্বার্থ নাই। সুতরাং এটা হচ্ছে সম্প্রদান কারক। এখন দুইটা কনসেপ্ট তোমাদেরকে একটু ভালো করে বুঝাই, এই দুইটা কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল তোমরা একটু সলভ করো, আমি দেখি। প্রথমটা হচ্ছে সমিতিতে টাকা দাও। এবার বলো সমিতিতে টাকা দাও, এখানে সমিতিতে কোন কারক? আরেকটা হচ্ছে সমবায় সমিতিতে টাকা দাও, সমবায় সমিতিতে টাকা দাও, তাহলে সমবায় সমিতিতে কোন কারক বলো? এই দুইটা সলভ করো। এই যে একজন অলরেডি প্রশ্ন করছে অন্ধজনে দেহ আলো, এটার মানে কি বুঝছো? এবার বুঝছো মিস সারা, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পাইছো? বুঝছো? ওকে, এবার খেয়াল করো, খেয়াল করো। এখন সমিতি মানে কি? ধরো তুমি, সমিতি মানে হচ্ছে ধরো 4 টাকা দিবা ওখান থেকে, মানে সরি, সমবায় সমিতি মানে কি? সমবায় সমিতি মানে হচ্ছে ধরো তুমি 4 টাকা দিবা, 4 টাকা দিলে তোমারে সে ধরো 1 মাস পরে সে তোমার 8 টাকা দিবে, এটা হচ্ছে সমবায় সমিতি। তার মানে এখানে স্বার্থ আছে, স্বার্থ থাকলে এটা কি হবে না, সম্প্রদান কারক হবে না। আর মনে রাখবা স্বার্থ থাকলেই সেটা হচ্ছে কর্মকারক, সুতরাং ডেফিনেটলি এটা কর্মকারক। অনেক সময় ওই যে দেখবা গ্রাম অঞ্চলে অনেক মহিলারা হেঁটে 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 ওই যে ইয়ে দেয়, ঋণ দেয়, ক্ষুদ্র ঋণ যেটাকে বলে, ওটাতে কিন্তু স্বার্থ থাকে। ধরো তুমি 1 বছরে 1 লাখ টাকার একটা ডিপিএস করলা, সে তোমার 5 বছর পরে 1 লাখ টাকা ভাঙলে তুমি 1.5 লাখ টাকা পাও, তার মানে এখানে স্বার্থ থাকে। কিন্তু সমিতিতে যখন তুমি টাকা দাও ওখানে কোনো স্বার্থ নাই। যেমন ওই যে বন্যার্থ, দেখবা বন্যার্থ যারা, এই বন্যার্থদের জন্য অনেক সময় যারা টাকা তোলে, ওটাতে কিন্তু কোনো স্বার্থ নাই। হ্যাঁ, তারপর হচ্ছে দেখবা যারা শীতার্থ, এই শীতার্থদের জন্য অনেক সময় মানে জামা কাপড় দেওয়ার জন্য টাকা তোলে, ওখানে কোনো স্বার্থ নাই। সুতরাং ডেফিনেটলি এটা হচ্ছে আমার কি, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। ওকে, সম্প্রদান কারক, এটা কি কারক? সম্প্রদান কারক। বুঝতে পারছো? এবার লাস্ট একটা কোশ্চেন সলভ করো, এই কোশ্চেনটা দিয়ে আমরা শেষ করব আমাদের সম্প্রদান কারক। কোশ্চেনটা হচ্ছে এরকম, ধরো আমি যদি বলি আমি বললাম যে ধোপাকে কাপড় দাও, বলো এটা কি হবে? ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। এবার বলো ধোপাকে কাপড় দাও, এটা কি হবে বলো? সম্প্রদান নাকি কর্ম? জাস্ট এটা বুঝো, বুঝছো? বুঝছো? ওকে, এই বুঝতে পারছো? একজন বলছে বিপির মেইন ওনার কি তানভীর ভাই? না, আমি বিপির ওনার মানে আমি মেইন ওনার বাদ, আমি বিপির ওনারই না। ওকে, জাস্ট একজন টিচার। বাট এখানে মানে প্রবলেমটা হচ্ছে যে যারা মানবিকের স্টুডেন্ট এরা মনে করে গিয়ে যে আমি হচ্ছে বন্দি পাঠশালার ফাউন্ডার, মানে এই যে তোমাদের মতো যারা, ওরা তো অত চিনে না, তো আমি জাস্ট টিচার, খুবই সাধারণ একজন টিচার। ওকে, ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার খেয়াল করো, আর আমাদের এমনি বন্দি পাঠশালার ফাউন্ডার কিন্তু একজন না, 5 জন। 5 জন। আচ্ছা, এইবার আসো আমরা দেখি, তাহলে ধোপাকে কাপড় দাও,
এখন দেখো তুমি কিন্তু প্রশ্ন করতে পারো যে কাকে দাও, উত্তর হচ্ছে ধোপাকে। তুমি জাস্ট প্রশ্ন করো কাকে দাও, উত্তর হচ্ছে ধোপাকে। দেখো কাকে দাও, ধোপাকে দাও, কাকে দাও, ওকে ধোপাকে। এখন ধোপারে কাপড় দিলে ধোপা কি করে? তুমি তারা টাকা দিবে, সে আবার তোমার আয়রন করে লন্ডি করে এই সেই করে তোমার আবার দিবে। তার মানে এখানে স্বার্থ আছে, আর যখনই স্বার্থ থাকে তখন মনে রাখবা এটা হচ্ছে আমাদের কর্মকারক। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, এটা কি কারক? কর্মকারক। ওকে, আচ্ছা এখন আরেকটা জিনিস প্রথমেই হচ্ছে মনে রাখবা কে রে এই দুইটা কেবল সম্প্রদান কারকে, এগুলো সবসময় চতুর্থী বিভক্তি হিসেবে কাউন্ট হয়। চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তি মানে কেবল অনলি ফর সম্প্রদান কারক কে এন্ড রে, ইটস কল চতুর্থী বিভক্তি। ক্লিয়ার? আবার বলছি, সম্প্রদান কারক আরেকটা অথবা আরো সহজ করে বলি, সম্প্রদান কারকে কখনোই দ্বিতীয়া বিভক্তি হয় না। প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া কে রে এগুলো যখন বসবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। বুঝছো? এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, মাই কোশ্চেন ইজ, ভিক্ষুককে ভিক্ষা দাও এটা সম্প্রদান কারক, ডেফিনেটলি রাইট, বাট মাই কোশ্চেন ইজ এই যে কেটা আছে আমাকে বলো এই কেটা কি দ্বিতীয় বিভক্তি নাকি এটা চতুর্থ বিভক্তি? বলো। বুঝছো? 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 আচ্ছা গুড, তাহলে এটা হচ্ছে কি চতুর্থী বিভক্তি। এটা মনে রাখবে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। বাকি সব সেম, আর বাকি দুনিয়ার সব কারকে কে রে দ্বিতীয় বিভক্তি, একমাত্র সম্প্রদান কারকের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। এটা চতুর্থী বিভক্তি হিসাবে আমাদেরকে কাউন্ট করতে হবে। ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস? আছে কোনো কোশ্চেন? এবার তোমরা বলো কারক থেকে তোমাদের যার যত প্রশ্ন আছে যে ভাইয়া এইটা কেন এই কারক, এটা কেন এই কারক, আমাকে কোশ্চেন করো, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। সময় দিব মাত্র 5 মিনিট। অনেক সময় আছে না যে পড়তে গিয়ে এই কারকটা বুঝি না, খাতায় দাগ দিয়ে কোশ্চেন করো, কোশ্চেন করো ঝটপট। যদি অফলাইনে এই সেশন গুলো ভালো হয়, মানে যখন মানে সলভ ক্লাস নেই, তা বলো তোমাদের কার কি কোশ্চেন মিস যাবে না, একটি কোশ্চেনও, জাস্ট কোশ্চেন ড্রপ করবা, সাথে সাথে উত্তর পেয়ে যাবা। বলো, একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোমাকে বুঝিয়ে দিব কেন এটা এই কারক। জাস্ট জাস্ট বাক্যটা লিখবা, তোমার কিছুই বলা লাগবে না, কোন শব্দ কোন কারক সবাই বলে দিব, তুমি জাস্ট বাক্যটা লিখবা তাহলেই হবে। বলো, সময় কম। এই এই দুষ্টামি করো না, পড়ায় মনোযোগ দাও। দেখছো অনলাইন টিচারদের একটা সমস্যা, নিজেকে নিজেই সবচেয়ে বেশি দেখে। এই যে ধরো এই কমেন্ট দেখতেছি, নিজেকে নিজে কিন্তু দেখতেছি। আচ্ছা, নিজেকে নিজে দেখার মধ্যে কিন্তু একটা মানে ভালো লাগা কাজ করে, ওই জন্য বেশি বেশি নিজেকে দেখতে হবে। নিজেকে নিজের ভালো লাগলেই হবে, দুনিয়ার কার আমাকে ভালো লাগলো না লাগলো এতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু নিজেকে নিজে ভালো লাগলেই হবে। হ্যাঁ, আচ্ছা বলো বলো, দাও কোশ্চেন করো দ্রুত। ভাইয়া নিমিত্তি এগুলো বুঝি না। নিমিত্তি হচ্ছে সাধারণত জন্য বুঝালে, যেমন খেয়াল করো, ধরো আমি যদি বলি যে এটা মানে ধরো আমি যদি বলি যে বেলা যে পড়ে এলো, বেলা যে পড়ে এলো জলকে চল, বেলা যে পড়ে এলো জলকে চল। এই জলকে মানে কি জানো? জলকে মানে হচ্ছে জলের জন্য চল। জলকে মানে বেলা পড়ে, বেলা শেষ হয়ে যাচ্ছে, জলের জন্য চল মানে পানির জন্য চল, চল পানি আনতে চল। তো এই যে জন্য বুঝালো এটা হচ্ছে নিমিত্ত কারক, এই জন্য এটা হবে কি নিমিত্তে চতুর্থী। নিমিত্তিটা অ্যাকচুয়ালি এটা চতুর্থী মানে সম্প্রদান কারকেরই একটা অর্গান। বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ডিঙিতে চড়ে নদী পার হলাম, এটা বৈধ অধিকরণ দেওয়া করণ কারক হবে না, 100% করণ কারক হবে। বৈধ অধিকরণ কারক দেওয়া থাকলে এটা ভুল আছে। ডিঙি মানে হচ্ছে নৌকা, মানে নৌকায় করে নদী পার, তো ডিঙি 100% এটা অপাদান করণ কারক। ওকে, আচ্ছা হ্যাঁ আমি কোশ্চেন করতে বলছি, আমি কোশ্চেন করতে বলছি। হ্যাঁ, তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো বলতে পারো।
ভাবাদিকরণটা একটু বুঝিয়ে দিন। ভাবাদিকরণটা হচ্ছে মনে রাখবা দুইটা জিনিস, একটা হচ্ছে মানে দুইটা কাজ হয়। ভাবাদিকরণ মানে হচ্ছে ভাবাদিকরণ মানে দুইটা কাজ হয়, দুইটা কাজ হয় এখানে সবসময় রাখবা। ভাবাদিকরণে দুইটা কাজ হয়। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে কান্নায় শোক কমে, তাহলে দেখো এখানে দুইটা কাজ হয়। একটা হচ্ছে কান্না হয়, দুইটা কাজ। একটা হচ্ছে দেখো কান্না হয়, আর কান্নার সাথে সাথে আরেকটা কাম হয়। সেই কামটা কি? সেই কামটা হচ্ছে শোক কম, শোক কমে। আবার দেখো আমি যদি বলি সূর্যোদয়ে আঁধার দূর হয়, আঁধার দূর হয়, তাহলে এবার খেয়াল করো এখানে দুইটা কাজ হয়। একটা হচ্ছে সূর্য উদয় হয়, এই যে দেখো সূর্য উদয়, এটা একটা কাজ। আরেকটা কাজ হয়, এইটা হওয়ার সাথে সাথে আধারটা কমে যায়, মানে অন্ধকার কমে যায়, আধার কমে। এইগুলোকে বলে, এগুলো হচ্ছে সূর্য, এগুলো হচ্ছে কি? ভাবাদিকরণ। ভাইয়া অনেক সময় সময়ের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে, সময় থাকলে, সময় নিচে আন্ডারলাইন দেওয়া থাকলে সচরাচর সেটা অধিকরণ কারক হয়, সময় বুঝালে সেটা সচরাচর অধিকরণ কারক হয়। ওকে, ক্লিয়ার? বুঝছো? রহিমের চেয়ে করিম অনেক ভালো, এটা অপাদান কারক কেমনে? এই যে ভালো ভালো প্রশ্ন, দেখো ভালো প্রশ্ন, থ্যাংক ইউ মামুনি। কি নাম তোমার? এরকম কোশ্চেন চাই, সরি মামুনি না তো, মাহফুজুর রহমান। ছেলে ভালো ছেলে। যেমন আমি যদি বলি যে ধরো রহিমের চেয়ে করিম ভালো, করিম ভালো। এখন কম্পেয়ার করা হয়েছে রহিমের চেয়ে, এই যে রহিমের সাথে তুলনা করা হয়েছে, মনে রাখবা যার সাথে তুলনা করে সে সবসময় অপাদান কারক, অপাদান। তাহলে এখানে রহিমের সাথে করিমকে তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে। এই যে দেখো সচরাচর মনে রাখবা মেজরিটি কেসে পঞ্চমী বিভক্তি থাকলে সেটা অপাদান কারক। দেখো চে এটা পঞ্চমী বিভক্তি না, তো এমনিতেও বুঝতে পারো যে এটা অপাদান কারক, বাট কম্পেয়ার বা তুলনার ক্ষেত্রে যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে অপাদান কারক। এবার দেখো আমি যদি বলি যে নদীর থেকে সাগরে পানি বেশি, সাগরে পানি বেশি, এবার বলো নদী কোন কারক? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে জানতেন না কেড়ে থাকে, পারবা না, তাহলে কি হবে? নদীর থেকে মানে নদীর সাথে সাগরকে কম্পেয়ার করতেছে, তো নদী হচ্ছে অপাদান কারক। বুঝছো? আমার সোনার বাংলা, এটা কোন কারক? কোনটার নিচে আন্ডারলাইন থাকবে? এটা হচ্ছে কথা। বাংলার নিচে আন্ডারলাইন দেওয়া থাকলে ওটা বাংলাদেশকে বোঝায়, সুতরাং এটা হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, সম্বন্ধ কারক, সম্বোধন কারক হচ্ছে কাউকে, মানে একটু বুঝাই দিই। যেমন এই যে দেখো আমি বললাম ওহে কোথায় তোরা, এই যে দেখো এটা আমি, এই যে দেখো এখানে ওহে দিয়ে কি করলাম? তাকে সম্বোধন করা হইলাম। সম্বোধন মানে আহ্বান, সম্বোধন, ঠিক আছে? তার মানে ওহে এটা হচ্ছে সম্বোধন কারক বা সম্বোধন পদ। আমি যদি বলি যে রহিম এদিকে এসো, দেখো আমি বললাম যে রহিম এদিকে এসো, এই যে এই বাক্যে দেখো, এই বাক্যে খেয়াল করে দেখো যে রহিমের নিচে আন্ডারলাইন দেওয়া, তার মানে যে রহিমটা আছে, রহিমকে আমি সম্বোধন করছি, সুতরাং এটা হচ্ছে কি? সম্বোধন পদ। আর সম্বন্ধ পদ কোনটা? সম্বন্ধ পদ হচ্ছে মনে রাখবা যেটার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকে না। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে রহিমের ভাই করিম, রহিমের ভাই করিম মেধাবী। এখন বলো মেধাবী কে? মেধাবী কে? মেধাবী হচ্ছে করিম, তাই না? রহিমের ভাই করিম, রহিম কিন্তু মেধাবী না। তাহলে এই যে মেধাবীর সাথে সম্পর্ক, এই রহিমের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলে ওটাকে বলে ওটা হচ্ছে সম্বন্ধ কারক। ওটাকে কি বলে? সম্বন্ধ কারক। আবার খেয়াল করো, আমি যদি বলি যে ফুলের গন্ধে ঘর ভরেছে, এখন খেয়াল করে দেখো এই যে ঘর ভরেছে কিসে? বলো গন্ধে ভরছে, ফুলের সাথে তো কোনো সম্পর্ক নাই, তার মানে এই ফুলটা হচ্ছে সম্বন্ধ কারক। বুঝতে পারছো? ওকে, বুঝাইতে পারছি? ভাব বিশেষণ ক্রিয়া বিশেষণ একই জিনিস। আমি কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? পাতায় পাতায় পরে নিশির শিশির, এখানে পাতায় পাতায় অধিকরণ কিভাবে? এই যে ভালো প্রশ্ন, এইভাবে আমি তোমাদের কোশ্চেন গুলো চাই। পাতায় পাতায় পরে মানে পাতার উপর শিশির পরে, তাহলে শিশিরটা পাতায় পাতায় শিশির পরে, তাহলে শিশিরটা পাতার উপর পড়তেছে, তার মানে পাতা একটা স্থান, এই জন্য এটা অধিকরণ কারক। বুঝছো? বুঝছো?
ওকে ওকে, এবার আমি একটা শর্ট সামারি করি। তোমরা অনেকে শর্ট সামারি চাচ্ছ, আমি শর্ট সামারি করি। হ্যাঁ, কারকের একটা শর্ট সামারি করি। ওকে, খেয়াল করো। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কর্তৃকারক। আমি একটু শর্ট সামারি করতেছি, একটু ভালো করে খেয়াল করো। 1 নাম্বার কর্তৃকারক, 2 নাম্বার কর্মকারক, 3 নাম্বার করণ কারক, 4 নাম্বার সম্প্রদান কারক, 5 নাম্বার উপাদান কারক, 6 নাম্বার অধিকরণ কারক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 6টা কারক। আমি একটু শর্ট সামারি করি, আবার বলছি শর্ট সামারিটা। কর্তৃকারক হচ্ছে যে কাজ করে, কর্মকারক হচ্ছে সাধারণত বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবা, করণ কারক হচ্ছে এটা মাধ্যম বুঝাবে, সম্প্রদান কারক হচ্ছে এটা নিঃস্বার্থভাবে বুঝাবে, অপাদান কারক হচ্ছে এটা মাইনাস বুঝাবে, এবং এটা উৎপন্ন হওয়া বুঝাবে, এবং এটা তুলনা বুঝাবে। এই 3টা কনসেপ্ট। আর অধিকরণ কারক হচ্ছে এটা স্থান বুঝাবে, এটা সময় বুঝাবে, এন্ড দেন এটা দক্ষতা অদক্ষতা বুঝাবে। শেষ, শর্ট সামারি। খুশি এবার তোমরা? লোভে পাপ, তাহলে পাপ কোথা থেকে উৎপন্ন হয়? লোভ থেকে। তার মানে লোভে হচ্ছে অপাদান কারক। সময় বুঝালো অপাদান কারক, কিন্তু সময় থেকে শুরু বুঝালো অপাদান কারক। বুঝি না, সময় বুঝালো অধিকরণ। হ্যাঁ, সময় বুঝালো অধিকরণ, এটা তো তোমাদেরকে আগে নিয়মেই বলছি যে যেখান থেকে স্টার্ট হয় ওটা হচ্ছে অপাদান কারক। বুঝছো? বুঝছো? দুধকে আমরা দুগ্ধ বলি, তাহলে দুগ্ধর নিচে আন্ডারলাইন দেওয়া থাকে, কি বলি? দুগ্ধ বলি। দুগ্ধ হচ্ছে কর্মকারক। বুঝছো? সুখে থেকে এই দোয়া করি, এটা কিভাবে করণ কারক? কারণ তুমি থাকো কিসের মাধ্যমে? থাকো সুখের মাধ্যমে থাকো। এই যে থাকার মাধ্যম বুঝাচ্ছে। আমি যদি বলি কষ্টে থাকো, তার মানে থাকার মাধ্যম কি? কষ্টে। তাহলে সুখে থাকো, তার মানে কি? থাকার মাধ্যম কি? সুখ। তার মানে এটা হচ্ছে করণ কারক। ঠিক আছে ভাইয়া, কর্তৃ আর কর্মের মধ্যে কারকের মেজর পার্থক্যটা একটু বলেন। 100 বার জিজ্ঞাইছিলাম ভাইয়া, একটু বলেন। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আমি একটু আনসার দিই যে কর্তৃ আর কর্মকারকের ভিতরে পার্থক্য কি। খুব সিম্পল। ধরো আমি যদি বলি যে কারক পড়ায় তরক ঠাকুর, তরক ঠাকুর। এখন বলো এখানে কাজ কোন পদ করতেছে? পড়ানোর যে কাজ, ওই কাজটা কোন পদ করতেছে? আমাকে বলো তো ভাইয়া, পড়ানোর যে কাজ, ওই কাজটা কোন পদ করতেছে? পড়ানোর যে কাজ, ওই কাজটা বলো কোন পদ এই কাজটা করতেছে? বলতে পারবা? পড়ানোর যে কাজ, ওই কাজ কোন পদ করতেছে? পারবা? পড়ানোর যে কাজ, এই কাজটা অ্যাকচুয়ালি আমার কোন পদটা করতেছে বলো? কারক পড়ায় তরক ঠাকুর। এখন তুমি খেয়াল করে দেখো, পড়ানো এই যে কাজটা করতেছে তরক ঠাকুর, তার মানে এটা হচ্ছে কর্তৃকারক। এখন তুমি প্রশ্ন করো কি পড়ায়, তাহলে উত্তর হচ্ছে কারক পড়ায়, তার মানে এটা হচ্ছে কর্ম। তার মানে কর্তা যেটা করে সেটা হচ্ছে কর্ম, আর যে করে সে হচ্ছে কর্তা। যে করে সে হচ্ছে কি? কর্তা। পাপে মৃত্যু, এটা কোন কারক? পাপের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে, পাপে অধিকরণ অপাদান কারক। কারণ মৃত্যুটা কোথা থেকে আসে? পাপ থেকে আসে, উৎপন্ন হয়। বুঝছো? সকাল 10টা থেকে পরীক্ষা শুরু, অপাদান কিভাবে? কোন কাজ যেখান থেকে শুরু হয় সেটা অপাদান কারক। আমি যদি বলি যে সকাল থেকে পরীক্ষা শুরু, তাহলে সকাল থেকে পরীক্ষা শুরু, তাহলে কাজটা আরম্ভ হয়েছে কোথা থেকে? সকাল থেকে। তার মানে সকাল থেকে, এটা হচ্ছে অপাদানের পঞ্চমী। এটা কি? অপাদানের পঞ্চমী। এবার তুমি বুঝছো স্রোতে নৌকা উল্টায় দিল, এখানে স্রোতকরণ কারক কিভাবে? কারণ নৌকা উল্টানোর কাজ কে করছে? স্রোত করছে। আচ্ছা তুমি বলো, স্রোতে নৌকা উল্টায় দিল, তাহলে যে উল্টায় দেওয়ার কাজটা, উল্টায় দেওয়ার মাধ্যমটা কি বা যন্ত্রটা কি? সেটা হচ্ছে স্রোত। উল্টায় যে দিছে কোন মাধ্যমে, কিসের মাধ্যমে সে উল্টায় দিছে? উত্তর হচ্ছে স্রোতের মাধ্যমে। তার মানে এটা হচ্ছে করণ কারক। সিম্পল। বুঝতে পারছি? কুকর্মে বিরত হও। কুকর্ম কোন কারক? অপাদান কারক। কারণ কুকর্ম থেকে তুমি মাইনাস হও, মাইনাস বুঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অপাদান কারক। বুঝতে পারছি? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? খিলিপান দিয়ে ওষুধ খাবো, এটা কোন কারক? খিলিপান, এই যে ভালো প্রশ্ন, একজন বলছে খিলিপান দিয়ে ওষুধ খাবো। যার যত কোশ্চেন আছে কোশ্চেন গুলো করো। খিলিপান দিয়ে ঔষধ খাবো,
তাহলে খেয়াল করো, খিলিপান দিয়ে ওষুধ খাবো। এখন এই যে খিলিপানে এটা হচ্ছে ধরো একটা খিলিপান, এই খিলিপানের মধ্যে এরকম ঔষধটা রাখা হয়, তারপর হচ্ছে পানটা খেয়ে ফেলা হয়। তাহলে খিলিপান একটা স্থান, এই স্থানের মধ্যে কি করা হয়, ঔষধ রাখা হয়। ধরো খিলিপান, পান তো চিনো, পানের ভিতরে ওষুধ রেখে তারপর হচ্ছে পানটা খেয়ে ফেলে। তার মানে এটা হচ্ছে অধিকরণের তৃতীয়া, এই যে তৃতীয়া বিভক্তি, এটাকে অনেকে করণ কারক দেওয়া থাকে, এটা কিন্তু ভুল। খিলিপান দিয়ে ওষুধ খাবো মানে খিলিপানের মধ্যে ওষুধটা ঢুকাই যায়। তার মানে ধরো আমি যদি ধরো এই একটা বাক্সের মধ্যে আমি যদি কলম ঢুকাই দিই, তাহলে বাক্সটা হচ্ছে স্থান। তাহলে খিলিপানের মধ্যে আমি ওষুধটা ঢুকাই খাই ফেলাইলাম, তাহলে খিলিপান একটা স্থান, সুতরাং এটা হচ্ছে অধিকরণ কারক। ওকে, বুঝছো? আচ্ছা, একজন প্রশ্ন করছে যে আচরণেই ভদ্রতার পরিচয়, এখানে আচরণে কি? আচরণের 100% এটা হচ্ছে করণ কারক। কারণ আমার ভদ্রতার পরিচয়ের আমার পরিচয়ের মাধ্যম কি? আচরণ। পরিচয়ের মাধ্যম কি? আচরণ। তার মানে মাধ্যম বুঝালে সেটা হচ্ছে কি? করণ কারক। এই যে মাধ্যম বুঝালে করণ কারক, একটা দিয়ে তোমরা সব মনে রাখতে পারবা। আচ্ছা, একজন বলছে জ্যৈষ্ঠের দুপুরে মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পালায়ন, এটা দিয়ে কি বুঝাই? ভালো প্রশ্ন। মানে মনে পড়ে জ্যৈষ্ঠকালে দুপুর বেলায় স্কুল পালায়ন, এটা মনে পড়ে আমার খুব। তাহলে এখন তুমি বলো, স্কুলের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, তাহলে স্কুল থেকে পালায়ন মানে স্কুল থেকে মাইনাস হলো অপাদান কারক, শেষ। বুঝছো? বুঝছো? ফলে বৃক্ষের পরিচয়, এটা কোন কারক? এখানে ফলের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে, তাহলে বৃক্ষের পরিচয়ের মাধ্যমটা কি? ফল। তার মানে পরিচয়ের মাধ্যম কি? ফল। ফল হচ্ছে করণ কারক। জিজ্ঞাসিব জনজনে, এখানে জনজনের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে, কাকে জিজ্ঞাসিব? কাকে দিয়ে প্রশ্ন করো? কাকে জিজ্ঞাসিব? জনজনে, তার মানে কর্মকারক। কাকে দিয়ে প্রশ্ন করলো? কর্মকারক, শেষ। বুঝছো? ভাইয়া সময়ের আরেকটা সময় থাকলে অধিকরণ, কিন্তু অপাদান কেন? ভাইয়া সময়ের বুঝলাম না, মানে ব্যাপারটা হচ্ছে সময় মানে যদি ওই সময় থেকে যদি স্টার্ট হয় মাইনাস হয়, তাহলে তো অপাদান কারকই, ওটা সময় থাক যাই থাক ওটা অপাদান কারক। কিন্তু নর্মাল সময় হলো, যেমন আমি যদি বলি সকালে একবার এসো, তার মানে কি হবে? প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, তার মানে প্রভাত, এটা নির্দিষ্ট একটা সময়কে বোঝাচ্ছে, এখানে কোনো মাইনাস নাই, শুরু নাই, তার মানে এটা হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে? বাবা রোববার বাড়িতে থাকেন, রোববার অধিকরণ কারক। বাবা রোববার বাড়িতে থাকেন না, অধিকরণ কারক। রোববার সময় বুঝাচ্ছে, অধিকরণ কারক। কর্তৃকারকের কাজ কি শুধু মানুষই করে? না রে বাবা, কর্তৃকারকের কাজ শুধু মানুষ করবে কেন? যেমন আমি যদি বলি যে মোবাইল, খেয়াল করো, আমি যদি বলি যে মোবাইল বন্ধ হয়ে গেল, তাহলে বলো এখানে বন্ধ হওয়ার কাজ কে করছে? এখানে বন্ধ হওয়ার কাজ কে করছে? মোবাইল করছে। তো মোবাইল এখানে কর্তৃকারক। কথা বুঝো নাই? মোবাইলই এখানে কর্তৃকারক। কথা বুঝছো? মোবাইল কিন্তু মানুষ না, কাজে সবসময় মানুষ হইতে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম না। মোবাইল বন্ধ হয়ে গেল, তাহলে বন্ধ হয়ে যাওয়ার কাজ মোবাইল করছে, সুতরাং মোবাইল হচ্ছে কর্তৃকারক। শিশুরা খেলা করে, কি করে? খেলা কর্মকারক। বুঝছো? বেলা যে পড়ে এলো, জলকে চল, এটা কোন কারক? এটা তো আজকের ক্লাসে বুঝাইলাম, এটা নিমিত্ত কারক বা সম্প্রদান কারক। নিমিত্ত কারক অপশন না থাকলে সম্প্রদান কারক। বেলা যে চলে এলো বা পড়ে এলো, জলকে চল মানে জলের জন্য চল, তো জন্য বুঝালে সেটা হচ্ছে নিমিত্ত কারক। ঠিক আছে? বুঝছো? সবসময় কি কাকে দিয়ে প্রশ্ন করলে? সবসময় কর্মকারক, সবসময়। ঘরে তো ভ্রমর এলো, গুনগুনিয়ে, ভ্রমর কি কারক? ভ্রমর কর্তৃকারক, কারণ আসার কাজ ভ্রমর করছে। হ্যাঁ, ওকে। গুণহীনে ত্যাগ করো, গুণহীনে, তাহলে গুণহীন যার গুণ নাই তাকে ত্যাগ করো, মাইনাস করো, তার মানে এটা অপাদান কারক। ঠিক আছে? 47 মিনিটে ভিক্ষুকে ভিক্ষা দাও। বিখ্যাত মানুষ সোয়াবের আশায় দেয়। ভাই এটা পরলৌকিক সোয়াব, পরলৌকিক স্বার্থ, মানে ইহলৌকিক কোনো স্বার্থ নাই। ওইটা বাদ দিলে তো দুনিয়ার সব জায়গাতে মানুষের স্বার্থ আছে। তোমার বাপ মা তোমার জন্ম দিচ্ছে, তাদের স্বার্থ আছে, তুমি বড় হয়ে তাদেরকে খাওয়াবা। তুমি পড়তেছো, তোমার স্বার্থ আছে, বড় হয়ে তুমি টাকা ইনকাম করবা, মানে ইহলৌকিক স্বার্থ নাই। ব্যাপারটা বুঝছো? বাবা বাড়ি নেই, বাবা কোন কারক? ভালো প্রশ্ন, পুরো আবার ডিলিট করে দিছে, প্রশ্ন তো ভালো করছো। বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই। এখন এখানে বাবা কোন কারক? এটা 100% অধিকরণ কারক।
এটা অনেকে মনে করে এটা অপাদান কারক, যে ভাইয়া বাবা তো বাড়ি থেকে মাইনাস হয়ে গেছে। নেই, মনে রাখবা কারকের ক্ষেত্রে নেইটাকে বাদ দিয়ে দিবা। নেই থাকলে কারক পরিবর্তন হয় না। তুমি বলবা যে বাবা বাড়িতে আছে, মানে এর নেইকে তুমি হ্যাঁ বানাই দিবা, না বোধক শব্দকে হা বানাই দিবা, শেষ। তাহলে বাবা বাড়িতে আছে, বাড়ি অধিকরণ কারক, শেষ। এই না এর কারণে সবসময় দেখবে কারক পরিবর্তন। যেমন ধরো আমি যদি বলি যে বাবাকে ভয় পাই, এখন বলো বাবাকে ভয় পাই, তাহলে বলো বাবা কোন কারক? বলো বাবাকে ভয় পাই, বাবা কোন কারক? বাবা অপাদান কারক। এখন আমি যদি এই কোশ্চেনটা যদি এভাবে করি যে বাবাকে ভয় পাই না, বাবাকে ভয় পাই না, তাও এটা কি হবে? তাও এটা অপাদান কারক কি হবে? মানে এই যে না থাকলেও কারক যা, নাকে হা বানাই দিলেও কারক তা। আচ্ছা, এই যে বসন্তে কোকিল ডাকে, কোকিল কর্মকারক কেন? 100% কর্তৃকারক। কোনো বইতে যদি কর্মকারক দেওয়া থাকে এটা ভুল। বসন্তে কোকিল ডাকে, তাহলে ডাকার কাজ কোকিল করে, সুতরাং 100% এটা কি কর্তৃকারক। ওকে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘব, এখানে রাঘব অপাদান কারক কিভাবে? ওই যে বললাম বাক্যের ভাব এমন বুঝে যে বাক্যটা নেগেটিভ, আমি তো রাঘবকে ভয় পাই না, তাহলে আমি তোমার বাক্যটা ট্রান্সলেট করতে হবে পজিটিভ ভাবে, আমি রাঘবকে ভয় পাই, তার মানে ভয়ের উৎস কি? রাঘব, শেষ। সব শিখাই দিলাম তো, বুঝছো? নেই 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 রে সবসময় হা বানাই দিবা, না হা হয়ে যাবে, না হা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের কোশ্চেন গুলো মোটামুটি সলভ করতে পারছি। নাবোধক বাক্যকে হাবোধক বাক্য করলে তো মাথা উল্টে যাবে, উল্টে যাবে না। এই যে মানে এই যে বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে বড্ড ভয় পাই না, না থাকলেও যা নেগেটিভ বাক্যর কারণে তোমার যদি কারক পরিবর্তন, তুমি এটা পজিটিভ বাক্য করবা কিন্তু কারক পরিবর্তন হবে না। আচ্ছা, এখন আমরা একটু ওকে আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে একদিন সমাজটা আজকে আসলে শুরু করলে তো শেষ করতে পারবো না, সময় লাগবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সমাজ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি কালকে হয়তো মাহিমের ক্লাস থাকতে পারে, তাহলে আমি পরশুদিন আবার তোমাদের সমাজের কম্প্যাক্ট ক্লাস নিব, ওয়ান শট ক্লাস নিব, সমস্যা নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আজকে যেভাবে তোমাদের কারো ক্লিয়ার করে দিছি ইনশাল্লাহ এভাবে হয়ে যাবে। তো এবার আমাকে বলো, আমাকে একটু বলো যে তোমরা কি বুঝতে পারছো আজকের ক্লাস কেমন লাগছে তোমাদের কাছে? আর বুঝছো বুঝছো একদম ক্লিয়ার না? এরকম আমরা শেষের দিকে গিয়ে তোমরা তোমাদের কোশ্চেন গুলো রেডি করে রাখো। আমি যখনই ক্লাসে ঢুকবো তখন তোমরা এই কোশ্চেন গুলো আমাকে করবে, আমি তোমাদের কোশ্চেন গুলো নিজে সলভ করে দিব। যার যত বাংলাতে যার যত যেখানে প্রবলেম আছে, মনে রাখবা তুমি যেই কোশ্চেন করবা, যেই প্রান্ত থেকে কোশ্চেন করবা, যেই টপিক থেকে কোশ্চেন করবা, তোমার যত সমস্যা, তোমার যেই কোনো স্যার, যেই কোনো ভাইয়া, তুমি সবার কাছে প্রশ্ন করে উত্তর না পেলেও তুমি অন্তত এইটা আত্মবিশ্বাস রাখতে পারো যে তানভীর ভাইয়ের কাছে প্রশ্ন করে তুমি উত্তর পাবা। ওকে, সো ইনশাল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সমাজ নিয়ে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সমাজ নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমাদের জন্য কতটুকু তোমরা বেনিফিটেড হতে পেরেছো সেটা আমাকে জানাও। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে, তোমাদের উৎসাহ থাকলে, তোমরা যদি এরকম ক্লাস তোমরা কি আরো চাও বলো, এরকম সলভ ক্লাস, ওয়ান শট ক্লাস তোমরা কি আরো চাও বলো, বলো চাও কিনা? ইয়েস অর নো? এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে হচ্ছে করণ কারক, বিষাদ মানে হচ্ছে দুঃখ। তাহলে অরিন্দম কিভাবে বলছে? দুঃখের মাধ্যমে বলছে, তার বলার মাধ্যম কি? দুঃখ বা বিষাদ। তার মানে বিষাদ হচ্ছে করণের সপ্তমী, করণের সপ্তমী। ঠিক আছে, সন্ধি সমাজ সব পড়াবো, আমি বলছি যেটা আমি এটা পড়াবো ইনশাল্লাহ যদি সুস্থ থাকি। তো তোমরা যদি চাও এরকম ক্লাস, তাহলে তোমরা আমাদের বন্দি পাঠশালার গ্রুপে তোমরা সবাই আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, আমার যে এখন যে সলভ ক্লাস বা ওয়ান শট ক্লাস, এগুলোর সুন্দর করে তোমরা কি করবা, একটা রিভিউ দিবা, পোস্ট করবা, তোমাদের অনুভূতি কেমন সেটা অবশ্যই জানাবা ইনশাল্লাহ। তোমরা চাইলে, তোমাদের কাছে ভালো লাগলে, তোমরা চাইলে, আমি সবসময় প্রস্তুত। ঠিক আছে, ওকে। গোড়াকে চাবুক মার, তাহলে মারার মাধ্যম কি? চাবুক, করণ কারক। ওকে, তো তোমাদের সমস্যা ইনশাল্লাহ আমি সলভ করে দিব। তোমরা সবাই ক্লাসটা কেমন লেগেছে জানাও, আর আমাদের বন্দি পাঠশালা গ্রুপে অবশ্যই তোমরা সবাই জানাবা যে তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।